সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গঠন হচ্ছে ঐক্যমত্যের সরকার, বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা। যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। টিউলিপের 10 বছর জেল হতে পারে। কারাগারে বসেই নিজের মৃত্যুর খবর শুনেছেন সাবেক বিচারপতি মানিক। ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে যা বলছে কারা অধিদপ্তর। ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। গঠন হচ্ছে ঐক্যমত্যের সরকার, বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা। বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমত্যের সরকারের রূপ নিতে যাচ্ছে। সরকার থেকে বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তি নতুন করে যুক্ত হবেন। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঐক্যমত্যের সরকারের প্রধানও থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য ঐক্যমত্যের সরকার গঠনে লিয়াজুর উদ্দেশ্যে সিনিয়র সচিব পদমর্যাদার প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো জানান, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন। এ সরকারে কয়েকজন নতুন মুখ যুক্ত হবেন। এই কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি, ধর্মীয় দলের প্রতিনিধি, সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করা হবে। সূত্র জানান, এই কাজটি লিয়াজুর জন্য একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার, যিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাচ্ছেন। ওই ব্যক্তি একজন মিডিয়া ব্যক্তিত্ব হতে পারেন বলে জানা গেছে। সূত্র জানান, আজকালের মধ্যে জরুরি ভিত্তিতে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মুখ্য সচিব জরুরিভাবে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে। পরে সেটি আবার পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানান, এ ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। চলতি বছরকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা যোগ করেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি বলেন, নতুন কমান্ডো কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা বাহিনী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিকে টিউলিপের 10 বছর জেল হতে পারে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমনিল থেকে, আর দায়িত্বে আছেন রাশিয়ান কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রমাণ হলে তার 10 বছরের জেল হতে পারে। কারণ ব্রিটেনের ব্রাইভারি অ্যাক্ট 2010 অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। এনসিআর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত 2টি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে দুদক, তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কারাগারে বসে নিজের মৃত্যুর খবর শুনেছেন সাবেক বিচারপতি মানিক। সাবেক বিচারপতি এইচ শামসুদ্দিন চৌধুরী মানিক জানিয়েছেন, কারাগারে থাকাকালীন তিনি নিজের মৃত্যুর খবর শুনেছেন।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানির সময় তিনি কথা বলেন। সকাল 9:15টায় তাকে আদালতে হাজির করা হয় এবং পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইস্তিয়াকের আদালতে তোলা হয়। শুনানি শেষে বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানির সময় বিচারপতি মানিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। মামলার নম্বর ধরে ডাক দেওয়ার পর আদালতে উপস্থিতরা বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি কি বেঁচে আছেন? তখন বিচারপতি মানিক পিছন ফিরে উকি দেন। এ সময় এক আইনজীবী রসিকতা করে বলেন, উনি তো কলা পাতায় শুয়েছিলেন। এরপর আদালতে হাস্যরসের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই রিমান্ড শুনানি শুরু হয়। রিমান্ড শুনানি শেষে সকাল 10:15 দিকে তাকে আদালত থেকে বের করে CMM আদালতের হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তিনি নিজের মৃত্যুর খবর শুনেছেন কিনা। উত্তরে তিনি বলেন, হ্যাঁ শুনেছি। এরপর পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। নথি অনুযায়ী গত 20 জুলাই রাজধানী বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। সেদিন বিকেল 3টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় তার পরিবার 21 আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে যা বলছে কারা অধিদপ্তর। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। গতকাল সোমবার তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসটিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দোষারোপ করা হয়। ফারুক খানের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে প্রশ্ন তোলেন, কারাগার থেকে ফারুক খান কিভাবে ফেসবুক ব্যবহার করছেন। অনেকে আবার সন্দেহ পোষণ করেন আইডিটি হ্যাক হয়েছে কিনা কিংবা ফারুক খানের হয়ে কেউ পোস্ট দিয়েছেন। এবার এ বিষয়ে নিজেদের অবস্থান জানান দিল কারা অধিদপ্তর। সোমবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর বলেছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ সোমবার ফারুক খান নামের জৈনক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে যে কারাগারে হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জে আটক আছেন। এতে আরো বলা হয়, কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই বিধায় বর্ণিত আইডিটি সাবেক মন্ত্রী ফারুক খান কর্তৃক কারাগার হতে পরিচালনা করা সম্ভব নয়। তবে অন্য কেউ বা তার আত্মীয় স্বজন কর্তৃক ফারুক খানের নামের আইডিটি পরিচালনা করছে কিনা তা কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এতে উল্লেখ্য, ফারুক খানের আইডি থেকে দেওয়া পোস্টে লেখা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমার নিঃসত্তার সামনে দাঁড় করাই, অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। বাংলাদেশ সফররত ব্রিটিশ মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা। সোমবার বেলা 3:30টায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এলেনর স্যান্ডার্সের সঙ্গে ব্রিটিশ সরকারের উপস্থায়ী প্রতিনিধি জেনেভাও উপস্থিত ছিলেন। এদিকে সোমবার থেকে বুধবার ঢাকা ও কক্সবাজারে 3 দিন ব্যস্ত কর্মসূচিতে কাটাবেন মানবাধিকার বিষয়ক ব্রিটেনের রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স।